মমিন খান ড্রয়িং রুমে অপেক্ষা করছেন মমিন খানের একমাত্র ছেলে তপু খানের জন্য। মেয়ে দেখতে যাচ্ছে। একটু পরে ঘরে ঢুকলেন ঘটক টিয়া পাখি। ঘটক টিয়া পাখিকে দেখে মমিন খান বলল, তোমাকে বলেছি নিচে অপেক্ষা করতে, তুমি আবার উপরে উঠে এলে কেন? ঘটক টিয়া পাখি বলল, আর কতক্ষণ নিচে অপেক্ষা করব? মমিন খান বলল, আমার ছেলে এখনো রেডি হতে পারেনি। টিয়া পাখি বলল, আপনার ছেলে কি পার্লারে গেছে নাকি? এতক্ষণ লাগছে কেন? মমিন খান বলল, ওর মা মারা যাওয়ার পর ওকে এত বেশি আদর করেছি যে কখনো বকা দেয়নি, ও যখন যা মন চায় তাই করে। ঘটক টিয়া পাখি বলল, মেয়ের মা আমাকে বারবার কল দিচ্ছে, আপনারা কখন যাবেন? মমিন খান বলল, আচ্ছা আমি দেখছি বলেই মমিন খান রুমের ভেতর চলে গেল। মমিন খান এসে দেখলো তপু খান মাথার চুল আঁচড়াচ্ছেন। মমিন খান পেছন থেকে এসে বলল, কিরে বাবা, তোর আর কতক্ষণ লাগবে? তপু খান বলল, এই তো বাবা, রেডি হয়ে গেছি। মমিন খান বলল, তাড়াতাড়ি চল, মেয়ে দেখে পছন্দ হলে একেবারে আংটি বদল করে চলে আসবো। তপু খান বলল, দেখো বাবা, তুমি কিন্তু যৌতুক দাবি করতে পারবে না। মমিন খান বলল, আমার দরকার ঘরের একটা লক্ষ্মী মেয়ে, আমার কি টাকা পয়সার কম আছে রে? আমি কেন যৌতুক দাবি করতে যাব? তপু খান বলল, আচ্ছা ঠিক আছে বাবা, চলো। মমিন খান আর তপু খান বের হয়ে গেলেন। ড্রয়িং রুমে এসে মমিন খান বলল, ঘটক টিয়া পাখি চলো, আমার ছেলে রেডি। ঘটক টিয়া পাখি ছেলের দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, এই ছেলেকে মেয়ে এবং মেয়ের মা দুজনেরই পছন্দ হবে। মমিন খান বলল, ঘটক টিয়া পাখি মনে রাখবে, ছেলেটি আমার সোনার টুকরো ছেলে। তপু খান বলল, বাবা চলো তো বলেই ঘটক টিয়া পাখি, মমিন খান ও তপু খান মেয়ে দেখার উদ্দেশ্যে বের হয়ে গেল। দোলা বেগম ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছেন। আজ তার মেয়েকে দেখতে আসছেন এই এলাকার সম্ভ্রান্ত এক ফ্যামিলি খান পরিবারের ছেলে। দোলা বেগমের স্বামী থাকে বিদেশে, উনি আসতে পারেনি, বলেছে মেয়ের বিয়ে ঠিক হলে উনি বিদেশ থেকে আসবেন। একটু পরে দোলা বেগমের মেয়ে এসে বলল, মা আর কতক্ষণ অপেক্ষা করব? দোলা বেগম বলল, ঘটক টিয়া পাখিকে ফোন করেছিলাম, বলেছে ছেলে এবং ছেলের বাবাকে নিয়ে ওরা কাঁচপুর ব্রিজ অতিক্রম করেছে, এতক্ষণে চলে আসার কথা। জেসি বলল, মা তুমি ছেলে পক্ষকে বলে দেবে বিয়ের পর যেন আমি লেখাপড়া করতে পারি। দোলা বেগম বলল, তোর চিন্তা করতে হবে না রে মা, আমি ছেলের বাবাকে সব কন্ডিশন দেব, এতে যদি ছেলের বাবা রাজি হয় তাহলে বিয়ে হবে, না হলে সোজা সরি বলে পাঠিয়ে দেব। এরই ভেতর কলিং বেল বেজে উঠল। দোলা বেগম বলল, মনে হয় ওরা এসে পড়েছে, তুই ভেতরে যা। জেসি ভেতরে চলে গেল। দোলা বেগম দরজা খুলে দিতে রুমে ঢুকলো মোমেন খান, তপু খান ও ঘটক টিয়া পাখি। দোলা বেগম বলল, আসুন আসুন বসুন। ওরা সবাই বসলো। দোলা বেগম বসলো খাটের উপর। তারপর দোলা বেগম বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো? মোমেন খান বলল, না না, কোনো সমস্যা হয়নি। দোলা বেগম বলল, আপনার একটু বসুন, আমি একটু নাস্তার আয়োজন করি। মোমেন খান বলল, তার আর দরকার হবে না, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে ঠিক না হলে ওই বাড়িতে আমি কিচ্ছু মুখে নেব না, সুতরাং আপনার মেয়েকে নিয়ে আসুন। আমি এবং আমার ছেলে দেখে যদি আমাদের পছন্দ হয় তাহলে আংটি বদল করিয়ে বিয়ের কথা ফাইনাল করে চলে যাব। দোলা বেগম বলল, আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি নিয়ে আসছি। দোলা বেগম চলে গেল। ঘটক টিয়া পাখি বলল, মেয়ের মাকে যেরকম দেখছেন মেয়ে আল্লাহর রহমতে একই রকম। এর মধ্যে দোলা বেগম জেসিকে নিয়ে আসলেন, এনে ছেলের পাশে বসালেন। দোলা বেগম বলল, দেখুন আমার মেয়েকে, আর কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। মোমিন খান বলল, মা তোমার নাম কি? জেসি বলল, আমার নাম মোসাম্মদ শফিউল্লাহ বিনতে জেসি। তুমি এখন কিসে পড়ছো? জেসি বলল, এবার অনার্স ফাইনাল দেব। মা তুমি কোরআন তেলাওয়াত করতে পারো? জেসি বলল, জি পারি। মোমিন খান বলল, রান্না বান্না করতে পারো? জেসি বলল, আমাদের ঘরে মেহমান আসলে আমি রান্না করি, আমি এসএসসিতে এবং ইন্টারে গার্হস্থ্য বিজ্ঞানে A+ পেয়েছি। মোমিন খান বলল, আলহামদুলিল্লাহ, আমার আর কিছু জানার নেই, মেয়েকে আমার পছন্দ হয়েছে। তপু খান তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? তপু খান বলল, বাবা আমি মেয়ের সাথে আলাদা একটু কথা বলতে চাই। দোলা বেগম বলল, অবশ্যই। মা জেসি ওকে তোমার রুমে নিয়ে যাও। জেসি তপু খানকে নিয়ে রুমে চলে গেল। রুমে আসার পরে তপু খান বলল, মাশাআল্লাহ, পাত্রী হিসেবে আপনি চমৎকার, লেখাপড়ায় রূপে গুণে আপনি অতুলনীয়, আপনাদের বংশমর্যাদা ভালো, সবকিছু আমার পছন্দ হয়েছে। আমি আপনার মতোই পাত্রী খুঁজছিলাম, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা বিষয় জানতে আমার খুব ইচ্ছে করছে, যেটা না জানলে সারা জীবন আমাকে টেনশনে থাকতে হবে। জেসি জিজ্ঞেস করলো, কি কথা বলুন। তপু খান পকেট থেকে একটা ছোট পবিত্র কিতাব বের করে বলল, এটা হচ্ছে একটা পবিত্র কিতাব, এটা স্পর্শ করে আপনি আমাকে বলুন, অতীতে আপনি কারোর সাথে প্রেম করেননি, বা আপনার মামাতো ভাই, খালাতো ভাই বা চাচাতো ভাই, এমনকি বেয়াই বন্ধু বান্ধব কেউ আপনার মূল্যবান সম্পদের স্পর্শ পায়নি, এমন একটা শর্ত
শুনে জেসি যেন আকাশ থেকে পড়ল, কি করে উত্তর দেবে বুঝতে পারছে না। জেসি বলল, আমি পবিত্র কিতাব ছুঁয়ে শপথ করে বলতে পারি, সমস্যা নেই, কিন্তু তার আগে কিতাবটা যেহেতু বর্তমানে আপনার হাতে আছে, আপনি আগে শপথ করে বলুন আপনি অতীতে কোনো মেয়েকে স্পর্শ করেননি বা কারো সাথে আপনার আপত্তিকর কিছু হয়নি, কারণ আপনার যেরকম জানার ইচ্ছে আছে আমারও তো জানার ইচ্ছে থাকতে পারে, তাই না? বাহার মজুমদার এবার একটু ভাবনায় পড়ে গেল। হঠাৎ করে তার একদিনের কথা মনে পড়ে গেল। একদিন তপু খান তার খালাতো ভাই রাজীব খানের বাসায় বেড়াতে গেলেন। কলিং বেল টিপতেই রাজীব খান দরজা খুলে দিল। বলল, কিরে তপু খান, অনেকদিন পর আমাদের বাসায় এলি। আমি বললাম, ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? রাজীব খান বলল, আমি একটু জরুরি কাজে বের হচ্ছি। আমি বললাম, ভাবিকে দেখছি না, ভাবি কোথায়? রাজীব খান বলল, তোর ভাবি রুমে ঘুমিয়ে আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি কাজের বুয়াকে বলে দিচ্ছি তোকে নাস্তা দেবার জন্য। তপু খান বলল, ঠিক আছে ভাইয়া। তপু খান রুমের দিকে চলে গেলেন। রাজীব খান বলল, বাসমতির মা, আমার খালাতো ভাই এসেছে, ওকে একটু নাস্তা দিও। বলেই রাজীব খান বের হয়ে গেলেন। আমি ভাবির রুমে গিয়ে দেখি ভাবির কাপড় চোপড় এলোমেলো হয়ে শুয়ে আছে, পেটের উপরে কাপড় নেই, হাঁটু পর্যন্ত কাপড় উঠে আছে, বুকের উপরে শাড়িটা একপাশে পড়ে আছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি বললাম, ভাবি আমি তোমার রসের দেবর। ভাবির সাথে আমার এর আগেও কয়েকবার এরকম ঘটনা ঘটায় ভাবি বিষয়টা স্বাভাবিকভাবে নিল। কল্পনা শেষে বাহার মজুমদার বলল, থাক, আপনার শপথ করে বলতে হবে না, আমাকে আর আপনার বিয়ে করতে হবে না। বলেই তপু খান রুম থেকে বের হয়ে গেলেন। সম্মানিত দর্শক, আমরা অন্যের ক্ষেত্রে 16 আনাটাই চাই, এটা একবারও চিন্তা করি না সেও তো আমার ক্ষেত্রে 16 আনা চাইতে পারে। তাই আসুন অন্যকে বদলানোর আগে আমরা নিজেরাই বদলাই, তাহলে সুন্দর হবে আমাদের পরিবেশ, হয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।